স্বাগত আজকের বাংলাদেশে, সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। জাতীয় নির্বাচনের চেয়ে কূটনৈতিক তৎপরতাই সাম্প্রতিক সময়ে বেশি আলোচনায় আসছে। যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির বিরুদ্ধে পাকিস্তানের গণপরিষদ উদ্বেগ প্রকাশ করেছে। এর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠছে বাংলাদেশে। এদেশের যুদ্ধাপরাধের বিচার আর নির্বাচন কেন্দ্রিক দ্বন্দ্বের ঢেউ উপমহাদেশ ছাপিয়ে ইউরোপ আমেরিকার কূটনৈতিক মহল পর্যন্ত পৌঁছে গেছে। এসব নিয়ে আজকের আলোচনা ভোটের মাঠে কূটনীতি। কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আপনাদের স্বাগত। আজকে আমরা জানি যে আমাদের যে প্রেক্ষাপটটি, এই প্রেক্ষাপটের মধ্যে ভোট যেমন আছে, রাজনীতির মাঠে ভোট চলছে, এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা এবং ভোট দুটো নিয়েই কিন্তু আমরা দেখছি আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রকম আলোচনা চলছে। তো সুলতানা কামাল, আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে যেই বিষয়টি নিয়ে আজকে বাংলাদেশের মানুষ একেবারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত, যে পাকিস্তানের গণপরিষদে যে প্রস্তাব নেওয়া হয়েছে বাংলাদেশে একজন যুদ্ধাপরাধীর বিচারের পরে তার যে সাজা হয়েছে সেইটি নিন্দা জানিয়ে, এবং সেই নিন্দার ভাষাও আমরা মনে করি যে প্রায় বেশিরভাগ মানুষই সেই ভাষার সঙ্গে একমত নয়। এইটা সম্পর্কে আপনার? আচ্ছা, ধন্যবাদ। এই সম্পর্কে কথা বলতে গেলে আগে আমাদের অবস্থানটা একটু পরিষ্কার করে নেওয়া দরকার। আমাদের বলতে আমি মানবাধিকার কর্মীদেরকে তো এখানটায় প্রতিনিধিত্ব করছি, তাদের অবস্থানটা একটু পরিষ্কার করে নেওয়া দরকার। মানবাধিকার কর্মী হিসাবে কিংবা আমাদের যে সংগঠন, মানবাধিকার সংগঠন, আমরা কিন্তু মৃত্যুদণ্ডের পক্ষে না শাস্তি হিসাবে। কারণ আমরা মনে করি যে মানুষের জীবনের অধিকার যেটা, সেটা কেউ লঙ্ঘন করতে পারে না মানবাধিকারের সূত্র অনুযায়ী। এখন এখানে যে বিষয়টা আলোচনার দাবি রাখে সেটা হলো যে আবার একই সঙ্গে আমরা মানবাধিকার কর্মীরাও বিশ্বাস করি যে ৭১-এ এই যে মানবতা বিরোধী অপরাধ যারা করেছিল, তারা যেই ধরনের অপরাধ করেছে, তাদের কিন্তু বাংলাদেশের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তিটাই তাদের প্রাপ্য। কারণ তারা হত্যা করেছে, তারা ধর্ষণ করেছে, তারা লুট করেছে, তারা অগ্নিসংযোগ করেছে। তো এইগুলি সমস্ত অপরাধের তো নির্দিষ্ট শাস্তি রয়েছে, সেই নির্দিষ্ট শাস্তিটাই তো বিচারককে দিতে হবে যদি সেটা প্রমাণিত হয়। তো সেখানে আমাদের একটা আমি বলবো যে অবস্থানে একটা অস্বস্তি আমাদের রয়ে গেছে। কিন্তু একই সঙ্গে যে কথাটা আবারও জোর দিয়ে বলতে চাই যে আমরা বিশ্বাস করি যে ৭১-এর মানবতা বিরোধী অপরাধে যারা বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত হয়েছেন, তাদের অবশ্যই যে অপরাধ তারা করেছেন সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শাস্তি তাদের পেতে হবে। এবং কাদের মোল্লার ব্যাপারে যেটা হয়েছে, মেহরুন্নেসাকে হত্যা করা, একটি 10 বছরের নাবালিকাকে ধর্ষণের ব্যাপারে তার যথেষ্ট সংযুক্ততার প্রমাণ পাওয়া গেছে। আলোকদি গ্রামে তার যেই তাণ্ডব আমরা শুনেছি, সেই সমস্ত মিলিয়ে আরও কয়েকটা তার বিরুদ্ধে যে 15টা বোধহয় অভিযোগ ছিল, তার মধ্যে 7টা প্রমাণিত হয়েছিল, 8টা প্রমাণিত হয়নি, এবং তার মধ্যে বেশ কয়েকটাতেই কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী তার শাস্তি মৃত্যুদণ্ডই প্রাপ্য হয়, আমরা যেটা আইনজীবী হিসাবেও দেখতে পাই। তো কাজেই সে এই দেশের আইন অনুযায়ী শাস্তি পেয়েছে, এবং এই ধরনের একটা বিচার তো আমাদের জনগণের সেই 42 বছর ধরে আকাঙ্ক্ষার মধ্যে রয়ে গেছে, যেটার একটা প্রমাণ আজকে রাজনৈতিক পরিস্থিতি হয়তো অন্য একটা জায়গায় চলে গেছে, কিন্তু গত নির্বাচনে অধিক সংখ্যায় ভোট পাওয়া, একটা এত বড় ম্যান্ডেট পেয়ে এই সরকার তো ক্ষমতায় গেছিলেন, তার একটা কিন্তু বড় শর্ত ছিল যে যুদ্ধ অপরাধের বিচারটা তারা সম্পন্ন করবেন। তার মানে এটা তারা জনগণের হয়ে এই কাজটা আজকে আমাদের বিচার বিভাগ করেছে। তো একটি স্বাধীন সার্বভৌম দেশের নীতি অনুযায়ী একটা বিচার বিভাগ একটা বিচার করে সেটা শাস্তি দিয়েছে। সেই ব্যাপারে পাকিস্তান যেই ভাষায় প্রতিবাদ জানিয়েছে কিংবা যেই ভাষায় তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, আমরা মনে করি যে সেটা মোটেই গ্রহণযোগ্য নয়। এবং পাকিস্তান আরেকটা কাজ এখানটায় করলো, সেটা বোধহয় কিছুটা আমাদেরকে সহজ করে দিল এই বিচার প্রক্রিয়াটা, যে তারা কিন্তু স্পষ্টই বলে দিল যে এই মানুষগুলি আসলেই তখন পাকিস্তানের হয়ে কাজ করেছে। একটা কথা তো পরিষ্কার যে পাকিস্তানকে রক্ষা করতে চাওয়াটা পারসে হয়তো কোনো দোষের ব্যাপার না, কিন্তু যেইভাবে তারা সেটা করতে চেষ্টা করেছে, যেইভাবে তারা পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে হাতে হাত মিলিয়ে, আমরা যে কথাটা বলি যে রীতিমতো তাদের দোসর হয়ে
তাদের মতোই গণহত্যা, তারপর লুট, নিরস্ত্র মানুষের উপর একেবারে যেটা মানুষকে তাদের- বাস্তুচ্যুত করা এবং প্রতিটি মানুষকে, সাধারণ জনগণকে তারা যেইভাবে অত্যাচার নির্যাতন করেছে, সেটার জন্য তো অবশ্যই তাদের শাস্তি পাওয়া উচিত। এবং সেই কথাটাই আজকে পাকিস্তান আমাদের কাছে আরো খোলাসা করে দিল যে এরা আসলে সেই সময় এই কাজে লিপ্ত ছিল। কাজে এদের সম্পৃক্ততা নিয়ে যে বিতর্কগুলি কোনো কোনো সময় তোলা হয়েছে, সেটা কিন্তু আজকে আমার মনে হয় যে পাকিস্তান কোনো না কোনো ভাবে আবার পরিষ্কার করে দিল যে এরা অবশ্যই সম্পৃক্ত ছিল। আপা, প্রথমে আপনি যেটা বলেছিলেন যে আপনারা মৃত্যুদণ্ডের বিপক্ষে, সেটা মৃত্যুদণ্ড হিসেবে মানুষের জন্য মৃত্যুদণ্ড প্রাপ্য না, কিন্তু তার জীবনের অধিকারটা, বরং এইভাবে যে কথাটা আমি বলেছি যে আমরা মনে করি প্রতিটি মানুষের জীবনের অধিকার যেটা, সেটা অলঙ্ঘনীয়, সেটা কেউই, আমরা মনে করি যে রাষ্ট্রেরও সেটা লঙ্ঘন করার অধিকার থাকা উচিত না। কিন্তু একই সঙ্গে এটাও বাস্তবতা যে বাংলাদেশে কিন্তু রাষ্ট্র সেই অধিকারটা সংরক্ষণ করেছে নিজের হাতে। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান আজকে যে এত বড় বড় কথা বলছে, পাকিস্তানে তো একটি নারী যদি ধর্ষণের জন্য অভিযোগ আনে এবং সেটা যদি সে প্রমাণ করতে না পারে, তখন তাকে কিন্তু ব্যভিচারের দায়ে অভিযুক্ত করে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। যদি শুধুমাত্র কাজে মৃত্যুদণ্ড তো তাদের কাছে কিছু না। আজকে তাদের কাদের মোল্লার জন্য যে আহাজারি, কাদের মোল্লার জন্য যে কান্নাকাটি, সেটা তো যেহেতু কাদের মোল্লা তাদের ৭১-এর সহযোগী ছিলেন, সেই জন্য। আপা, আমি যে এই ক্ষেত্রে যে জিনিসটি জানতে চাচ্ছি যে বিচার প্রক্রিয়ায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত এই বিচারটি সম্পন্ন করেছেন, সেখানে আমরা দেখেছি যে পাকিস্তানের গণপরিষদে বলা হয়েছে যে এটি বিচারিক হত্যা। এই বিষয়টি নিয়ে আমরা দেখেছি যে মানে এটা আপনি কতটুকু মনে করেন যে তাদের আমাদের স্বাধীনতার ক্ষেত্রে স্বাধীন বিচার বিভাগের জন্য এটি কতটুকু অবমাননা? আমরা মনে করি যে যদি বিচারের মধ্যে দিয়ে না গিয়ে হত্যা করা হয়, সেটাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলা যায় এবং সেটা নিন্দনীয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে মৃত্যুদণ্ড একটি শাস্তি হিসাবে স্বীকৃত শাস্তি, যদি কোনো আদালত অপরাধ বিচার করে, অপরাধের গুরুত্ব বিচার করে কোনো ব্যক্তিকে সেই জন্য মৃত্যুদণ্ড দেয়, সেটাকে কখনোই বিচারিক হত্যা বলা যায় না। এই কথাটা আসলে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আমি একটু হুমায়ুন কবির আপনার কাছে যাব যে এই যে প্রতিক্রিয়াটি আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশে পাকিস্তানের দূতাবাস ঘেরাও করা হচ্ছে এবং তাদেরকে পাকিস্তানের রাষ্ট্র হাই কমিশনার যিনি আসছেন তাকে ডেকে এনে তলব করা হয়েছে, বাংলাদেশের যে ক্ষোভ সেটা জানানো হয়েছে। তো আমরা যদি দেখি যে পাকিস্তানের গণপরিষদের সিদ্ধান্তটি, যে প্রস্তাবটি, এইটা সম্পর্কে আসলে কূটনৈতিক ক্ষেত্রে এটা প্রভাব এবং প্রতিক্রিয়া বাংলাদেশের কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী কি কি হওয়া দরকার এবং সেটা যথেষ্ট হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বললেন যে কূটনৈতিক রীতি অনুযায়ী সেটা হয়েছে কিনা, আমি মনে করি সেটা বাংলাদেশ সরকার যথেষ্ট শক্তিশালী এবং জোরালোভাবে তা আমাদের বাংলাদেশের যে প্রতিক্রিয়াটা জানাবার দরকার ছিল সেটা জানিয়েছে। আমি দুই একটা দৃষ্টান্ত দিই আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী সরকারের, তিনি সর্বোচ্চ ব্যক্তি, প্রধানমন্ত্রী দেশের, তিনি এ বিষয়ে তার মতামত, স্পষ্ট মতামত ব্যক্ত করেছেন এবং সেটা নিন্দা করেছেন। তারপরে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যদি আসেন তাহলে আপনি দেখবেন, আমরা দেখেছি যে পাকিস্তানের ঢাকায় পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে এনে বাংলাদেশের এই প্রতিবাদ, জোরালো প্রতিবাদ তার হাতে দিয়ে দেওয়া হয়েছে এবং তাকে ব্যাখ্যা করা হয়েছে আমরা কি কথাটা বলতে চাচ্ছি, এবং তাকে অনুরোধ করা হয়েছে তিনি যাতে সেটা তার সরকারের কাছে তিনি পৌঁছে দেন, এবং তিনি সেটাতে রাজিও হয়েছেন, সেটা তিনি মেনে নিয়েছেন। এই দুটো সরকারি প্রক্রিয়ার বাইরেও যদি আপনি দেখেন, আমাদের তথ্যমন্ত্রী মহোদয় তিনি এ সম্পর্কে প্রতিক্রিয়া, তীব্র একটা ঝাঁঝালো প্রতিক্রিয়া তিনি দিয়েছেন। আমাদের সিভিল সোসাইটির লেভেলে যদি আপনি যান, সারা দেশময় আমরা দেখছি যে মানুষ কি রকম রাগান্বিত হয়ে আছে। তার কারণ হলো যে একটু আগে সুলতান আপা যেটা বলছিলেন যে আজকে পাকিস্তান যে কথাটা বলতে চাচ্ছে, যুক্তির খাতিরে যদি ধরেও নিই আমরা যে হ্যাঁ কাদের মোল্লা পাকিস্তানের শেষ দিন পর্যন্ত পাকিস্তানের পক্ষে ছিলেন, আমরা তো তার সেই মতামত নিয়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থার কথা বলা হয়নি। তো এখানে মানবতার বিরুদ্ধে তিনি যে কাজগুলো করেছেন, তিনি যে হত্যাকাণ্ডের সংশ্লিষ্ট ছিলেন, তিনি যে অপরাধ করেছেন, সে অপরাধের বিচার বাংলাদেশে হয়েছে এবং সেটা বাংলাদেশের আইন অনুযায়ী হয়েছে কিন্তু, এবং বিচার ব্যবস্থার মধ্য দিয়ে তার যেটুকু সুযোগ সুবিধা তার পাওয়া ছিল আইনের মাধ্যমে তিনি তার সবটুকুই পেয়েছেন।
এবং সেই প্রেক্ষাপটেই তো বিচার হয়েছে। কাজে সেক্ষেত্রে পাকিস্তান যে ধরনের প্রতিক্রিয়াটা দেখিয়েছে এটা আমার কাছে মনে হয় একটা অসাধারণ, এই জন্যে যে পাকিস্তান আমাদের কাছে তাদের এই কৃত অপরাধের জন্য মাফ চাওয়ার দরকার। এবং পাকিস্তানেরই একটি বড় জনগোষ্ঠী, পাকিস্তানের ভেতরেও কিন্তু একটা বড় মতামত তৈরি হচ্ছে, যারা মনে করেন যে সময় এসছে বা পাকিস্তান তার এই আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়তে যে অত্যাচার করেছে, যে নেতিবাচক কাজগুলো তারা এখানে করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, তার জন্য বাংলাদেশের কাছে সরকারিভাবে মাফ চাওয়া দরকার। সেটা না করে আমরা ঠিক উল্টো কাজটা দেখছি। কাজে সেক্ষেত্রে আমাদের জন্য যথেষ্ট পরিমাণে যুক্তিসঙ্গত কারণ আছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো, এবং বাংলাদেশের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে একেবারে সাধারণ মানুষ পর্যন্ত আজকে দেখলাম টেলিভিশনে যে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় মানুষ প্রতিবাদ জানাচ্ছে। কাজে এটা খুব জোরালোভাবেই আমাদের এটা যাওয়া দরকার, পাকিস্তানের কানে পৌঁছানো দরকার। এবং সেটা আর এরপরে ধরেন এখন আমি মনে করি এটা একটা ধাপ হিসেবে আমরা দেখতে পারি। আজকে দেখেছি যে গণজাগরণ মঞ্চ থেকে একটা বিশেষ দাবি জানানো হয়েছে, সেটা এক ধরনের তাদের দাবি। কিন্তু সে এখন বিষয়টা হলো যে এই বিষয়টা এমনভাবে আমরা পরিচালিত করতে হবে যে পাকিস্তানের কাছ থেকে, পাকিস্তানকে আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা এখন অপেক্ষা করি পাকিস্তান কি জবাব দেয়। পাকিস্তানের জবাব পাওয়ার পরে আমরা দেখব এর পরে কোন ধরনের সিদ্ধান্তে আমরা যেতে পারি। এছাড়া গণজাগরণ মঞ্চের যে দাবি আছে যে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, এটি আসলে মানে সাধারণ প্র্যাকটিসটা কিরকম, কোন রকম পর্যায়ে গেলে এই ধরনের সম্পর্ক ছিন্নের প্রশ্ন আসে? ধন্যবাদ আপনাকে। কূটনৈতিক সম্পর্কের বিষয়টা ধাপ ওয়াইজ চলে। আপনি যদি বলেন এটা এক এক ধাপ অনুযায়ী আমরা যাই। যেমন প্রাথমিক ধাপ হচ্ছে আমরা পাকিস্তানের হাই কমিশনারকে ডেকে তাকে আমরা সরকারিভাবে আমাদের প্রতিবাদ পত্রটা দিয়েছি। আমরা এখন আশা করছি পাকিস্তানের পক্ষ থেকে এক ধরনের একটা প্রতিক্রিয়া আমরা পাবো। পাকিস্তান সেটা যাই বলুক, তারা কিছু একটা বলবে। সেক্ষেত্রে যদি দেখা যায় না সেটাও তারা নেতিবাচকভাবেই যাচ্ছে, তখন আমাদের চিন্তা করতে হবে যে আমরা এর পরের ধাপে কি যাব। তখন আমরা আরেক ধাপ, এটাকে আমাদের যে কার্যক্রম আছে সেটাকে আমরা আরেক ধাপ উপরে নিয়ে যাব। এবং সম্পর্ক ছিন্ন করাটা সব শেষের ধাপ, এবং সেটা করার আগে আমরা মনে করি যে কূটনৈতিক পর্যায়ে যত রকমের প্রোজ এন্ড কনস আছে সবগুলো বিবেচনা করতে হবে। কারণ এটা একটা ঘটনা, কিন্তু দুই দেশের সম্পর্ক কিন্তু অনেক বহুমাত্রিক হয়ে থাকে। কাজে সমস্ত বিষয়গুলো বিবেচনার মধ্যে রেখে তখনই একটা এই ধরনের চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে। আজকে জানেন যে পাকিস্তানে বাংলাদেশের যে এমবাসি আছে সেটা তালেবানদের পক্ষ থেকে বলা হয়েছে এটা তারা উড়িয়ে দেবে, হুমকি দেওয়া হয়েছে। তো আমি এইখানে যদি একটু ধীরে ধীরে আমরা মানে একটু বুঝতে চাইবো আপনার কাছ থেকে, আপনারা অনেকদিন যাবৎ বলছেন যে বিশেষ করে বাংলাদেশে কাদের মোল্লার যে দল জামাতে ইসলামী তাদের সঙ্গে জঙ্গিদের সংশ্লিষ্টতা রয়েছে। আজকে তালেবানের পক্ষ থেকে এই দলের পক্ষে যে অবস্থান নেয়া, সেটার সঙ্গে কোনো ধরনের যোগসূত্র আছে কিনা? আমরা কিছু কিছু ক্ষেত্রে তো যথেষ্ট ভালো আমি বলবো যে তথ্য পেয়েছি, যে তথ্য থেকে আমরা বলতে পারি, বেশ দৃঢ়তার সঙ্গেই বলতে পারি যে আমাদের দেশে জামায়াতে ইসলামীর সঙ্গে সংযুক্ত হয়েছে এমন কিছু সদস্য তাদের, যারা নানা সময়ে এই তালেবান যে নেতৃত্ব আছে কিংবা তালেবান যারা নিজেদেরকে যোদ্ধা বলে দাবি করে তাদের সঙ্গে একইভাবে প্রশিক্ষণের মধ্যে ছিল এবং প্রশিক্ষণ নিয়ে এসেছে। এবং সেটা আমরা বুঝতে পারছি যে বিষয়টি একটু মানে বিস্তারিতভাবে বোঝার প্রয়োজন আছে। আমরা যদি একটা বিরতি নিয়ে তারপরে বিস্তারিতভাবে বুঝি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আমরা জানবো যে সংশ্লিষ্টতা কি।